মধ্যপ্রাচ্য নামটা শুনলেই চোখের সামনে কি ভাসে? একটার পর একটা ঘটনা, তাই না? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব কিভাবে গত ১০০ বছরের সংঘাতগুলো, জানেন তো, ঠিক যেন ডমিনোর মতো একটার সাথে আরেকটা জুড়ে আছে, একটা টোকা আর সব হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। চলুন তাহলে সেই সুতোগুলো খুঁজে বের করা যাক, এক এক করে। শুরুতেই এই কথাটা খেয়াল করুন, নীতি আগে ঠিক করে নেওয়া হয়েছিল, তারপর সেই অনুযায়ী গোয়েন্দা তথ্য আর ঘটনা সাজানো হচ্ছিল। মানে কি হতে চলেছে সেটা আগেই ঠিক, প্রমাণ জোগাড় করা হয়েছে পরে। এই একটা লাইনই সত্যি বলতে আমাদের পুরো গল্পের চাবিকাঠি। আমরা দেখব কিভাবে কিছু বড় বড় সিদ্ধান্ত, যেগুলো হয়তো ভুল তথ্যের উপর দাঁড়িয়েছিল, সেগুলো একটা ভয়ঙ্কর ডমিনো এফেক্ট তৈরি করে, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা চলতেই থাকে। তো এই পুরো ঘটনার শুরুটা কোথায়? এর ভিত্তিটা কিন্তু বেশ নড়বড়ে। আর মজার ব্যাপার হলো, এর পেছনে ছিল দুটো খুব সাধারণ জিনিস। এক, কাগজের ওপর টানা কিছু এলোমেলো দাগ, মানে মানচিত্র। আর দুই, মাটির অনেক গভীরে লুকিয়ে থাকা কালো সোনা, মানে তেল। বিশ্বাস করা কঠিন, কিন্তু এই দুটো জিনিসই মিলেমিশে এমন এক পরিস্থিতি তৈরি করেছিল, যা থেকে জন্ম নিয়েছে ১ শতাব্দীর রক্তক্ষয়ী সংঘাত। ব্যাপারটা ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরে। ভাবুন তো, ইউরোপের বড় বড় শক্তিগুলো অটোমান সাম্রাজ্যকে যেন একটা কেকের মতো করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিল। স্কেল আর পেন্সিল নিয়ে বসে ইচ্ছেমতো দাগ টেনে দিল। কে কোন জাতির, কার ভাষা কি, কার সংস্কৃতি কেমন, এসবের কোনো তোয়াক্কাই করা হয়নি। আর এই যে কৃত্রিম বর্ডারগুলো তৈরি হলো, এগুলোই কিন্তু আজকের মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাঠামো। মানে গোড়াতেই গলদ, শুরু থেকেই সংঘাতের বীজটা পুঁতে দেওয়া হয়েছিল। সালটা ছিল ১৯৩৮। হঠাৎ করেই আমেরিকানরা সৌদি আরবের মরুভূমিতে খুঁজে পেল এক বিশাল তেলের ভাণ্ডার। আর ঠিক তখনই আমাদের গল্পের দ্বিতীয় চরিত্র, তেল, মঞ্চে প্রবেশ করল। আর তেল পাওয়ার সাথে সাথেই একটা অলিখিত চুক্তি হয়ে গেল। বিষয়টা অনেকটা এরকম। আমেরিকা সৌদি রাজপরিবারকে বলল, তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আর বিনিময়ে আমেরিকা পেল সেই তেলের ওপর প্রায় অবাধ অধিকার। একদিকে সম্পদ, আরেকদিকে সামরিক শক্তি। এই যে জোটটা তৈরি হলো, এর ফল কিন্তু খুব ভালো হয়নি। এর পরিণতি ছিল সুদূর প্রসারী আর বেশ ভয়ঙ্কর। আচ্ছা, এই যে জোটটা হলো, এর ফলাফল কি দাঁড়ালো? বিদেশি শক্তির হস্তক্ষেপের পরিণতিটা কি হলো? ইতিহাসে প্রায়ই দেখা যায়, খুব বড় পরিকল্পনা করে কিছু করতে গেলে এমন সব অদ্ভুত ফল আসে যা কেউ ভাবতেও পারে না। এখানেও ঠিক তাই হয়েছিল। আর ফলাফলটা যে কি পরিমাণ অদ্ভুত আর পরিহাসে ভরা ছিল, সেটা আমরা এখনই দেখব। এই টেবিলটা দেখুন, কি অদ্ভুত একটা ব্যাপার। একদিকে আমেরিকান তেল কোম্পানিগুলো সৌদিতে রীতিমতো ছোট আমেরিকা বানাচ্ছে, এয়ারবেস তৈরি করছে। আর এই সব কিছুর কন্ট্রাক্ট পেয়েছে কার কোম্পানি? মোহাম্মদ বিন লাদেনের। আর সেই মোহাম্মদের ছেলে ওসামা বিন লাদেন এই আমেরিকানদের উপস্থিতিকে সবচেয়ে বেশি ঘৃণা করতেন। ভাবুন একবার, যে আমেরিকানদের তিনি শত্রু বলে মনে করছেন, তাদের বানানো পরিকাঠামো থেকেই তার পরিবারের টাকা আসছে। এর চেয়ে বড় আইরনি আর কি হতে পারে? তো ওসামা বিন লাদেন কিভাবে এতটা চরমপন্থী হয়ে উঠলেন? এর কয়েকটা ধাপ ছিল। প্রথমত, তিনি কিছুতেই মানতে পারছিলেন না যে পবিত্র মুসলিম ভূমিতে গ্রেট স্যাটান মানে আমেরিকা ঘাঁটি গেড়ে বসেছে। এরপর তিনি আফগানিস্তানে গেলেন সোভিয়েতদের বিরুদ্ধে লড়তে। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। এই লড়াইয়ে তিনি কাদের সাহায্যে পেয়েছিলেন জানেন? আমেরিকার, হ্যাঁ, সিআইএর গোপন সাহায্য। এই যুদ্ধ তাকে পোড় খাওয়া সৈনিকে পরিণত করল। আর সেখান থেকেই তিনি তৈরি করলেন আল কায়দা, সেই পরাশক্তিদের বিরুদ্ধে লড়ার জন্য যারা একসময় তাকে সাহায্য করেছিল। একটা মজার ঘটনা শুনুন। যখন সাদ্দাম হুসেন কুয়েত আক্রমণের হুমকি দিচ্ছেন, বিন লাদেন সৌদি প্রিন্সের কাছে গিয়ে বললেন, আমাদের যোদ্ধারাই দেশকে রক্ষা করবে, আমেরিকানদের দরকার নেই। উত্তরে প্রিন্স তাকে প্রায় উড়িয়েই দিলেন। বললেন, কুয়েতে তো আফগানিস্তানের মতো কোনো গুহা নেই, সাদ্দাম যখন মিসাইল ছুড়বে তখন কি করবে? বিন লাদেনের সোজা উত্তর, আমরা আমাদের বিশ্বাস দিয়ে লড়ব। এই কথা শুনেই বোঝা যায়, সৌদি রাজপরিবার তাকে পাত্তা তো দিতই না, বরং একজন অবাস্তব, ধর্মান্ধ লোক বলে মনে করত। আর ঠিক এটাই হলো। ইরাক যেই কুয়েত আক্রমণ করল, সৌদি আরব বিন লাদেনের প্রস্তাব ফিরিয়ে দিল। উল্টে তারা লক্ষ লক্ষ আমেরিকান সৈন্যকে নিজেদের দেশে ডেকে আনল। বিন লাদেনের কাছে এটা ছিল চরম বিশ্বাসঘাতকতা। পবিত্র ভূমিতে আমেরিকান সৈন্য, এই ঘটনায় ছিল তার জন্য শেষ ধাক্কা।
এরপরেই তিনি আমেরিকার বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার সিদ্ধান্ত নেন। বিন লাদেনের এই বিশ্বাসঘাতকতার বোধ থেকে জন্ম নিল 9/11, আর 9/11-এর প্রতিক্রিয়ায় পড়ল আমাদের চেইন রিঅ্যাকশনের পরে ডমিনোটা, ইরাক আক্রমণ। এখন আমরা দেখব এই ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটটা কিভাবে সাজানো হয়েছিল, কিভাবে একটা কারণ তৈরি করা হয়েছিল। একটা ফাঁস হওয়া ব্রিটিশ মেমোতে কি লেখা ছিল জানেন? লেখা ছিল বুশের লোকজন যে কোনো উপায়ই হোক সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল। এটা কিন্তু কোনো সাধারণ কথা নয়, এটা ব্রিটিশ ইন্টেলিজেন্সের টপ লেভেলের কথা। মানে দুনিয়ার সামনে কারণ দেখানোর অনেক অনেক আগেই ভেতরে ভেতরে আক্রমণের সিদ্ধান্তটা কিন্তু নেওয়া হয়ে গিয়েছিল। তাহলে যুদ্ধটা বিক্রি করা হলো কিভাবে? দেখুন, সাধারণ মানুষকে বলা হলো এক কথা, আর ভেতরের কারণ ছিল সম্পূর্ণ অন্য। বাইরে বলা হলো ইরাকের কাছে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে, আর তাদের সাথে আল কায়দার যোগাযোগ আছে। আর ভেতরে প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড নিজের নোটে কি লিখছেন? আমাদের অন্য কোথাও বোমা ফেলতে হবে এটা দেখাতে যে আমরা শক্তিশালী, আর আমাদের ঘাটানো যায় না। ভাবুন একবার, বাইরের কারণ আর ভেতরের কারণের মধ্যে কি বিশাল তফাৎ। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? আমেরিকান সরকার নিজেই কিন্তু জানত যে তাদের হাতে শক্ত কোনো প্রমাণ নেই। 2002 সালে ডোনাল্ড রামসফেল্ডকে দেওয়া একটা গোপন রিপোর্টে পরিষ্কার লেখা ছিল, এই যে গণবিধ্বংসী অস্ত্রের কথা বলা হচ্ছে, এটা আসলে বিশ্লেষণমূলক অনুমানের ওপর নির্ভর করে তৈরি, এর পেছনে কোনো শক্ত প্রমাণ নেই। এমনকি রিপোর্টে এটাও বলা হয়েছিল যে তাদের কাছে নির্দিষ্ট কোনো পারমাণবিক বা জৈব অস্ত্রের কারখানার খবরও নেই। যা হওয়ার তাই হলো। 2003 সালে আক্রমণ হলো, কিন্তু কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া গেল না। হ্যাঁ, সাদ্দাম হোসেনের পতন হলো, কিন্তু তার পতনের পর ইরাকে যে বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি হলো, তা গোটা মধ্যপ্রাচ্যকে দশকের পর দশক ধরে অস্থিতিশীল রেখেছে। ডমিনোটা আবার পড়ল, আর এবার ধাক্কাটা ছিল অনেক বড়। এতক্ষণ তো আমরা অতীতের কথা বললাম, কিন্তু এই সব পুরনো ঘটনা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক? চলুন এবার দেখি অতীতের সেই ডমিনোগুলো কিভাবে আজকের খবরের শিরোনাম তৈরি করছে। এই সংঘাতের উত্তরাধিকার আমাদের কোথায় নিয়ে এসেছে? ফিলিস্তিন ইস্যুটা দেখুন। একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র যাতে তৈরি না হতে পারে, সেজন্য নেতানিয়াহুর একটা কৌশল ছিল, ভাগ করো, শাসন করো। এর জন্য কি করা হলো? একদিকে গাজায় হামাসের কাছে টাকা আসার পথ খোলা রাখা হলো। লক্ষ্যটা ছিল ফিলিস্তিনি নেতৃত্বকে দুই ভাগে ভাগ করে রাখা, একদিকে হামাস আর একদিকে প্যালেস্টিনিয়ান অথরিটি। কারণ নেতৃত্ব যদি এক না থাকে, তাহলে তারা এক হয়ে রাষ্ট্রের জন্য দর কষাকষি করতে পারবে না। আর হামাসের এই হুমকিকে সামনে রেখেই দখলদারিত্ব চালিয়ে যাওয়াটা সহজ হয়। কিন্তু এই যে শত্রুকে নিয়ন্ত্রণে রেখে পরিস্থিতি সামলানোর চেষ্টা, এই কৌশলটা কি আদৌ কাজ করেছিল? একেবারেই না। শেষ পর্যন্ত এটার নিরাপত্তা আনতে পুরোপুরি ব্যর্থ হয়, আর 7ই অক্টোবর 2023-এ যা ঘটল তা প্রমাণ করে দিল যে এই নীতির ফল হয়েছে ঠিক তার উল্টো। এটা ছিল একটা ভয়াবহ কৌশলগত ভুল। এবার আসি হুতিদের কথায়। এদের উত্থানের পেছনেও কিন্তু সেই একই চেইন রিঅ্যাকশনের ছাপ। 90-এর দশকে এরা ছিল ইয়েমেনের এক ছোট ধর্মীয় গোষ্ঠী, যারা নিজেদের অবহেলিত মনে করত। কিন্তু 2003 সালে ইরাকে মার্কিন আক্রমণ তাদের জীবন পুরোপুরি বদলে দেয়। তারা এটাকে দেখল মুসলিমদের উপর বিদেশি আগ্রাসন হিসেবে, এবং আরও কট্টরপন্থী হয়ে উঠল। আর তার পরের বছরই 2004-এ তারা নিজেদের সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিল। কারণ ইয়েমেন সরকার আমেরিকার সাথে সহযোগিতা করছিল। তাদের আদর্শটা কি, সেটা তাদের স্লোগান শুনলে পরিষ্কার বোঝা যায়। আল্লাহ মহান, আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক, ইহুদিদের ওপর অভিশাপ, ইসলামের জয় হোক, এই কথাগুলোই তাদের মূলমন্ত্র। আর লোহিত সাগরে আমরা আজকে যে আক্রমণগুলো দেখছি, তার পেছনের শক্তিও কিন্তু এই আদর্শ। পুরো গল্পটা শোনার পর শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। যখন বড় বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে ম্যাপের দাগ বদলে দেয়, নিজেদের পছন্দমতো বন্ধু বেছে নেয়, আর সত্যি মিথ্যাকে নিজেদের নীতির মাপে বদলে ফেলে, তখন এই যে একটা চেইন রিঅ্যাকশন শুরু হয়, এর আসল দামটা শেষ পর্যন্ত কাদের চোকাতে হয়? এই প্রশ্নটা ভাবার জন্য রইল।